জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ান। গাজীপুরের কোনাবাড়িতে রাত 8:15টার দিকে ঝুট গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে অগ্নিকাণ্ডের স্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পেয়েছেন কি? আর পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে কিনা সেটিও জানাবেন। যে ভয়াবহতা সেটি কিন্তু খুব স্পষ্টই লক্ষ্য করা যাচ্ছে, কারণ আমার পেছনে কিন্তু এখনো আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে। তবে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু এই জুট গুদামের আগুনটি সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণে দিয়েছেন। তবে তারা যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে এই আগুনটি আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ এই আগুনটি যেই জায়গাটিতে লেগেছে সেই জায়গাটিতেই সীমাবদ্ধ থাকবে বলে তারা জানিয়েছেন এবং তারা চারপাশ থেকে ঘিরে রেখেছেন। এবং এই মুহূর্তে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট একযোগে কাজ করছে। এই ঘটনাটি ঘটেছে মূলত সন্ধ্যা ৭:৩০টার দিকে এবং এরপরে এখানকার স্থানীয়রা ১ম এ আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ব্যর্থ হলে পরবর্তীতে কোনাবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরবর্তীতে চৌরাস্তা এবং আ যে সারাবো যে ফায়ার স্টেশন সেখান থেকে আরো কয়েকটি ইউনিট যোগ দেয়। তবে আমরা এখানে যেটি দেখতে পেয়েছি, আগুন নিয়ন্ত্রণে কিন্তু এক ধরনের সমস্যা হচ্ছে। মূলত এখানে পানির কোনো পানির সংকট রয়েছে। কারণ এখানে আশেপাশে কোনো পানির উৎস নেই। যে কারণে প্রায় ০.৫ কিলোমিটার দূরে পা পার্শ্ববর্তী একটি ফ্যাক্টরি রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি। সেখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি অপরদিকেও কিন্তু প্রায় ০.৫ কিলো থেকে ১ কিলো দূরে একটি খাল রয়েছে। সেইখান থেকেও কিন্তু পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মোটরের মাধ্যমে। তবে যেভাবে পানি দেওয়া হচ্ছে সেটি কিন্তু একেবারেই অপ্রতুল। কারণ আমরা দেখতে পেয়েছি এখানে একদম সরু পাইপ দিয়ে কিন্তু ধীরে, ধীরে পানি দেওয়া হচ্ছে। আমরা অনেক সময় দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু একেবারেই নিরুপায় হয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছেন এবং যে ধাউ, ধাউ করে আগুন সেটি কিন্তু জ্বলছে। এবং স্থানীয়রা আমাদের কাছে যেটি জানিয়েছেন, মূলত এখানে বেশ কয়েকটি কয়েক এক বিঘা জমির উপর কিন্তু এই গুদামগুলো গড়ে উঠেছে এবং এই গুদামগুলোতে মূলত অগ্নি নির্বাপনের যে ধরনের ব্যবস্থা থাকার কথা সেটি কিন্তু নেই। যে কারণে প্রায়শই এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকেও কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে গুদামগুলোতে প্রায় কয়েক কোটি টাকার মালামাল কিন্তু রয়েছে বলে তারা দাবি করছেন এবং সেগুলো একেবারেই ভস্মীভূত হয়ে গেছে। এবং পার্শ্ববর্তী যারা আবাসিক এলাকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু একটি শঙ্কার কথা জানিয়েছেন। তারা বলছেন যে এই আবাসিক এলাকার মধ্যে এই ধরনের গুদাম গড়ে উঠেছে যেখানে প্রায়শ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেগুলো কিন্তু আশেপাশে বাসাবাড়িতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে জায়গাটিতে আগুন লেগেছে এর পাশেই একটি স্কুল রয়েছে, উচ্চ বিদ্যালয়। সেই স্কুলের একটি অংশও কিন্তু আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে যাওয়ার যে সম্ভাবনা নেই বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কিন্তু বেশ কয়েকদিন লাগবে। কারণ আমরা জানি যে ঝুট গুদামের আগুন কিন্তু আ নিভ আ আ আগুন নিয়ন্ত্রণে আসার পরও কিন্তু এই গুদামগুলোর মালামাল একেবারে পুড়ে ছাই না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এই আগুন নিবে না। সেক্ষেত্রে বলা যায় যে আগুন নিভতে কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে আগুনের সবশেষ তথ্য। সিফাত। গাজীপুরের কোনাবাড়ির গোডাউনের আগুনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এবার যেতে চাই অন্য প্রসঙ্গে। বর্তমান সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই। প্রচলিত পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বৃহস্পতিবার বিকেলে ইসি সচিবালয়ে কানাডা সফর নিয়ে ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, শাপলা সহ নিবন্ধনের বিষয়ে এনসিপির আক্রমণাত্মক মন্তব্যে কমিশন শঙ্কিত নয়। সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শাপলা প্রতীক ইস্যুতে তিনি আরও বলেন, এর আগেও একটি দল শাপলা প্রতীক চেয়েছিল, তাদেরও দেয়া হয়নি। একই সঙ্গে প্রবাসীদের ভোটিং কার্যক্রমে নানা ধরনের ঘাটতি রয়েছে। সেসব বিষয়ে প্রবাসী ভোটারদের অনাস্থা ছিল, তা শিগগিরই সমাধান করা হবে। নেওয়া হবে আইটির সহায়তায় পোস্টাল ব্যালটের ভোট। নির্বাচন আয়োজনে সর্বশক্তি নিয়োগ করবে কমিশন। সুইফট জানান, ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ায় এখনই রাজনৈতিক সংলাপে বসবে না নির্বাচন কমিশন। তবে ২৮শে অক্টোবর থেকে শুরু হবে শিক্ষাবিদ সহ অন্যান্য অংশীজনদের সাথে সংলাপ। শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনার ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না। আমরা শুনতে পারবো। ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি।
পিআর মানে স্থায়ী অস্থিতিশীলতা, এর মাধ্যমে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এক সেমিনারে একথা বলেন তিনি। বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। তাতে কাদের লাভ? লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায় না। গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য সবাই নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের হালিশ শহর এলাকায় গণসংযোগকালে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। বিএনপির ভবিষ্যতে কর্মসূচি 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা সহ নতুন প্রজন্মকে দেশের উন্নয়নের জন্য কিভাবে কাজে লাগানো যায় সে বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, আমরা গণতন্ত্রের যুদ্ধে জয়ী হয়েছি এবং আগামীতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করছে। দ্রুতই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, রাষ্ট্রের গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান। এমন তথ্যই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে জিয়াউর রহমানের সমাধি থেকে র্যালি বের হয়। এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ডি ক্যাবের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সিনিয়র নেতারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, 1.5 বছর আগ থেকে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি, তবে এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জামায়াত ইসলামী। আগামী নির্বাচন নিয়ে চীনের প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স ভাইস প্রেসিডেন্ট জো পিংজিয়ান সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দলটির কেন্দ্রীয় কার্যালয় ব্রিফিংয়ের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কথা জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের সকল প্রতিনিধির সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায়। চীন বাংলাদেশ যৌথ অংশীদারে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন বলেও জানান তিনি। জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন, তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ। এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি? আমাদের আমির জামাত বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি।
15 ফেব্রুয়ারি নির্বাচন হওয়া নিয়ে এনসিপির কোনো বিরোধ নেই, তবে 24-এর গণ-অভ্যুত্থানে দৃশ্যমান বিচার না করে নির্বাচন হলে জনগণের সাথে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে এনসিপির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা লালন করার জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। পিয়ার যারা বুঝতে চান না তারা পিয়ার বুঝতে পেরেছিলেন, কিন্তু আপনারা শুধু সময় নিয়েছিলেন। আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই। পিয়ারে যদি বুঝতে না পারেন দেশও চালাইতে পারবেন না। যারা পিয়ার বুঝতে পারেন না, জনগণ মনে করে আপনারা দেশও চালাইতে পারবেন না। এই সময় সরকারকে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামাত নেতৃবৃন্দ। অন্তর্বর্তী সরকারের প্রধান নিজেই বৈষম্য সৃষ্টি করে নিরপেক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম। বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালবাড়িতে গণসমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, জাতিসংঘের প্রধান উপদেষ্টা কয়েকটি দলের ব্যক্তিদের নিয়ে সফর করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপমান করেছেন। এর মধ্য দিয়ে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। ডক্টর ইউনূস নোবেল জয়ী হলেও দেশ পরিচালনায় তিনি সফল নন বলেও অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির। এছাড়া ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে বিভিন্ন জরিপের ফলাফল নিয়ে সমালোচনা করে বলেন, কিছু প্রতিষ্ঠান নিজেদের খেয়াল খুশি মতো জরিপের ফলাফল করে, এমন রিপোর্টের সঠিক মতামত তুলে ধরা হয় না। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিয়ার সহ বিভিন্ন দাবিতে গণসমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও যোগ দেন। নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে হলো সমস্যা নেই, কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর মধ্য দিয়ে ওই জায়গায় যেতে হবে। এত বড় যে একটা গণহত্যা হলো, এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই, তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন, সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে নারীদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার বিকেলের রাজধানীতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নারী ও তরুণদের নেতৃত্বের অভিযাত্রা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, নারীর ন্যায্য অধিকার পুরুষতন্ত্রের কাছে পরাজিত হয়েছে। তিনি বলেন, নারীরা সমাজের অর্ধেক, তাই তাদের অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে আসার আহ্বানও জানান তিনি। নারীর ন্যায্য অধিকার পরাজিত হয়েছে। কিসের কাছে পরাজিত হয়েছে? পুরুষতন্ত্রের কাছে। প্যাট্রিয়ার্কি হ্যাজ ওয়ান। তো আমাদের নারীদের জন্য ইনভেস্টমেন্ট এবং নারীদের জন্য নারীদের বঞ্চনা, অবসান, এগুলো ঘটানো আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। শুধুমাত্র তাদের অধিকার নিশ্চিত করার জন্য নয়, এটা আমাদের জন্য বাস্তবে আমাদের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে। শুধু তাদের অধিকার হিসেবে নয়, এটা আমাদের ওই যে দিস ইজ কি বলে, আমাদের নিজেদের স্বার্থে এটা করা দরকার। বাংলাদেশকে যেমন স্বৈরাচার মুক্ত করতে ভূমিকা রেখেছিল তরুণরা, আবার পরবর্তীতে রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরের ক্ষেত্রেও দায়িত্বশীল অংশগ্রহণ আছে তরুণদের। জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিনে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি জুলাই আন্দোলনের কথা স্মরণ করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বয়স ২৭ বছরের কম। গত বছর তরুণদের অবিশ্বাস্য শক্তি দেখতে পেয়েছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আগামী দিনে বিশ্ব নেতৃত্বে তরুণদের হাতে থাকবে মন্তব্য করে বলেন, চাকরি নয়, তরুণদের ভবিষ্যৎ একমাত্র লক্ষ্য হবে উদ্যোক্তা। এর আগে দিনের শুরুতে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ এর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street.
and taking bullets on their chest. Around the world, young people are recognized as agents of change. That's taken for granted. But the issue is, how big is the change? That we have to figure out. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। সেখানে আছেন প্রধান উপদেষ্টা সহ দেশের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ। নিউ ইয়র্ক থেকে আজকের কর্মসূচির সবশেষ খবর জানাতে জাতিসংঘ সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর কি অনুষ্ঠান রয়েছে, কোথায় কোথায় যোগ দিয়েছেন এ পর্যন্ত জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল থেকে বেশ কয়েকটি কর্মসূচি কিংবা প্রোগ্রামে অংশ নিয়েছেন। আজকে বিকালে আরেকটি এখানে আয়োজন রয়েছে, মূলত জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি রয়েছে, বাংলাদেশি আবাসিক প্রতিনিধিদের আয়োজনে একটি বিকেলে কর্মসূচি রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ করবার কথা রয়েছে এবং ধারণা করছি সেখানে বাংলাদেশ থেকে যে বিএনপি, জামায়াত ও এনসিপির ৬ জন শীর্ষ নেতা এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে। তারাও হয়তো সেই জাতিসংঘ যে আবাসিক প্রতিনিধিদের আয়োজনে কর্মসূচি বা প্রোগ্রাম সেখানে অংশ নেবেন এবং সেখানে বাংলাদেশের যারা এই যুক্তরাষ্ট্রে রয়েছেন ব্যবসায়ী, বিনিয়োগকারী কিংবা এখানকার যারা বাংলাদেশি নন ইমিগ্রেন্টদের প্রতিনিধি, তারাও হয়তো সেই আয়োজনে অংশ নেবেন। ধারণা করছি সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথাবার্তা হতে পারে, একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে। এর বাইরে আজকের এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের জন্য, এটি বাংলাদেশের জন্য শুধু না, এটি পুরো জাতিসংঘের জন্য। কারণ আপনি জানেন যে আজকে ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ফিলিস্তিন তাদের ভূমি কাউকে ছাড় দেবে না, তাদের ভূমি থেকে তারা ১ ইঞ্চিও নড়বে না এবং তারা বলছেন যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের গাজায়, এটি বন্ধ করার তিনি আজকে আরো প্রকটভাবে এবং দৃঢ়ভাবে আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি আলোচনা চালিয়ে যেতেও রাজি হয়েছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব যে উদ্যোগী হয়ে একটি আলোচনা চালিয়ে যাচ্ছে গাজার গণহত্যা বন্ধে, সেখানেও তারা এই দুটি দেশকে এই আলোচনার জন্য সহযোগিতা করতে রাজি আছেন। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন যদি কোনো উদ্যোগ নেয়, সেই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামী ১ বছরের মধ্যে ফিলিস্তিনে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবার জন্যও ফিলিস্তিন রাজি রয়েছে বলে কিন্তু মাহমুদ আব্বাস জানিয়েছেন। এটি কিন্তু অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গাজায় আপনি জানেন যে দীর্ঘ কাল ধরে গণহত্যা চলছে, এটি বন্ধ চায় এই জাতিসংঘ সদস্যভুক্ত বেশিরভাগ দেশই। এমনকি যে মূল ৫টি দেশ রয়েছে, নিরাপত্তা কাউন্সিল বলা হয়, সেখান থেকে ৪টি দেশ ইতিমধ্যেই এই গণহত্যা বন্ধে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিয়েছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র এখনো স্বীকৃতি দেয়নি। আচ্ছা, এর বাইরে প্রধান উপদেষ্টার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারে বাংলাদেশের জন্য বিশ্বের শীর্ষ নেতা বা বিশ্ব নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার যে ভাষণ, সেটি কিন্তু যুক্তরাষ্ট্র সময় আগামীকাল অর্থাৎ যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার দিন দুপুরের পরে প্রধান উপদেষ্টা দেওয়ার কথা রয়েছে। আমরা যতদূর জেনেছি প্রধান উপদেষ্টা ভাষণটি বাংলায় দিবেন এবং এখানে তিনি মোট ৩টি বিষয়কে তুলে ধরবেন। এর মধ্যে একটি হলো গত ১৪ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে কি উদ্যোগ নিয়েছে, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার কিংবা রিবিল্ড করবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি করেছেন, সেটি তিনি ভাষণে বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। তিনি আগামী নির্বাচনে বাংলাদেশ কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করবে তার একটি স্পষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ তিনি হয়তো আগামীকাল তার বিশ্ব নেতাদের উদ্দেশ্যে যে ভাষণ, সেটি তিনি বলবেন। একই সঙ্গে এই নির্বাচনে কেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, না পারলে কেন পারবে না, এবং জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে নৃশংস অবস্থান বা নৃশংস ভূমিকা, সেটি তিনি হয়তো আবার নতুন করে এই জাতিসংঘের ভাষণে উল্লেখ করবে এবং বাংলাদেশে নতুন করে অর্থনৈতিক বিনিয়োগ, বিশ্বের শীর্ষ ব্যবসায়ীরা কিভাবে বিনিয়োগ করবেন তারও একটি আহ্বান হয়তো তিনি আগামীকাল তার
এই বিশ্বের উদ্দেশ্যে ভাষণেও বলবেন। তো সেটি নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে যখন ভাষণটি দিবে আগামীকাল ঠিক কটায় দিবে সেটি আমরা এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না, জানতে পারিনি। সেটিও জানতে পারলে আমরা পরবর্তীতে আপনাকে জানিয়ে দেবো। তো সিফাত, আমার কাছে এই ছিল সবশেষ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব নেতাদের সামনে ভাষণ দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উৎখাত করা যাবে না। অভিযোগ করেন ইসরায়েল গাজায় মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে। মাহমুদ আব্বাস আরও বলেন, এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সৌদি আরব ও জাতিসংঘ সহ অন্যান্য মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে গাজায় শান্তি ফেরাতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এছাড়াও আজকের অধিবেশনে বক্তব্য দিয়েছেন ইয়েমেনের জাতিসংঘ সমর্থিত সরকারের প্রেসিডেন্ট আল আলিমি। এ সময় দেশটির সশস্ত্র সংগঠন হুতিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। সোমবার নিউ ইয়র্কের বিমানবন্দরে হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্ক পুলিশের পরামর্শে এই মামলা করেন তিনি। নিউ ইয়র্ক সময় রাত ১টা এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টা এয়ারপোর্টের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলা করেন তিনি। মামলায় ২ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা হয়। আখতার হোসেন অভিযোগ করেন, সোমবারের ঘটনায় হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তার উপর নানাভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হন আখতার হোসেন। এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ৮টি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউশন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেন, আন্দোলনের সময় গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করে আইন শৃঙ্খলা বাহিনী ও তার ১৪ দলের নেতাদের ছাত্র জনতাকে উস্কানি দিয়েছিলেন ইনু। পাশাপাশি বিদেশি গণমাধ্যমে আন্দোলনকারীদের জঙ্গি উল্লেখ করে বক্তব্য দেন। শেখ হাসিনার সাথে তার কথোপকথনের ৩টি অডিও বার্তা ট্রাইব্যুনালে শোনানো হয়। এই মামলার মোট সাক্ষী ২০ জন। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। এই ফরমাল চার্জ 39 পৃষ্ঠা সম্বলিত। এখানে মোট 4টি ভলিউমে 1679 পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স আমরা দাখিল করেছি। 20 জন সাক্ষীর তালিকা আমরা দিয়েছি। অডিও ডকুমেন্টারি 3টি এবং ভিডিও ডকুমেন্ট 6টি। এরকম একটা কম্পাইলেশন আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম এবং তার 2 ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আবেদনে বলা হয়, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিংয়ের বেশ কয়েকটি অভিযোগে তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। ইতিমধ্যে তারা দেশ ত্যাগ করেছেন, তাই তাদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশনা প্রয়োজন। দুর্গাপূজার অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা হলে সেনাবাহিনী সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে তা দমন করবে। অপরাধীরা যে দল বা গোষ্ঠীরই হোক না কেন,
কোনো ছাড় দেওয়া হবে না। সকালে সমন্বয় সভায় এই কথা বলেন 15 ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। রাজধানীর কাবারে স্টেডিয়াম ক্যাম্পে পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, মন্দির বা মণ্ডপের বাইরে পুলিশ আনসারের পাশাপাশি স্বেচ্ছাসেবক সহ কাজ করবেন। তারা প্রবেশের আগে বহিরাগতদের তল্লাশি করা হবে। সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। মণ্ডপের আশপাশে যানবাহনের চাপ কমাতে পার্কিং ও ভ্রাম্যমাণ দোকানপাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। পাশাপাশি নামাজের সময় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো থেকে বিরত থাকারও আহ্বান জানান লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। এর আগে ডেমরা এবং ওয়ারের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে, তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, তবে তুচ্ছ কয়েকটি ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার বিকেলে সূত্রপুরে বাংলাবাজার সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ধর্মীয় মতপার্থক্যগত কারণে যেসব সংঘাত ঘটে তা থামাতে সামাজিক আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করেন আইজিপি। পরাজিত ফ্যাসিস্ট শক্তি বুধবার রাজপথের শক্তি দেখানোর চেষ্টা করলেও পুলিশ তা প্রতিহত করেছেন বলেও জানান তিনি। থ্রেট ফিল করছি না, কিন্তু আপনি জানেন যে ছোটখাটো ঘটনা এই সারা দেশেই ঘটে থাকে। প্রতিটা ঘটনাতেই, বিশেষত এই যে প্রস্তুতি পর্বে অনেক জায়গাতে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু হাত নষ্ট করে দিচ্ছে, মাথার নষ্ট করে দিচ্ছে। আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, কিন্তু আমরা যেটা করছি আর কি, যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করতে যাচ্ছি। কর্মকর্তা কর্মচারীদের পর এবার শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষক ফোরামের নেতারা। এর আগে পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির কারণে সকাল থেকে বন্ধ থাকে ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম। এক পর্যায়ে বিকেলে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। অন্যদিকে আগে কর্মসূচি প্রত্যাহার করার সকাল থেকে কাজে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার 7 কর্মদিবসের জন্য শাটডাউন স্থগিত করেন তারা। গত 20 সেপ্টেম্বর পোষ্যকোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি ও হতাহতি হয়। এখন যে ক্লাস পরীক্ষা যেগুলো বন্ধ আছে, এগুলো থেকে সবাই আবার বিশ্ববিদ্যালয়টাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যা করণীয় সেটা করবেন আর কি। যে কোনো মূল্যে এই বিশ্ববিদ্যালয়কে খোলা রাখতে হবে এবং চিহ্নিত এই কতিপয় সন্ত্রাসীদেরকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাকসু নির্বাচন সুষ্ঠু, স্বাভাবিক, গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনেক জরুরি প্রকল্প মন্ত্রণালয়ে আটকে থাকছে বলে অভিযোগ করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তার অভিযোগ, স্থানীয় সরকার উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে সরাসরি ফাইল নিয়ে গেলেও তার কোনো সাড়া মিলছে না। বৃহস্পতিবার সকালে নগরের বিপ্লব উদ্যানে সবুজায়ন প্রকল্পের উদ্বোধন শেষে মেয়র আরও বলেন, আগে মন্ত্রীরা কাজ করতে চাইলেও আমলাদের কারণে প্রকল্প ছাড় পেতে দেরি হতো। বর্তমানে আমলারা প্রকল্পের ফাইল দ্রুত ছেড়ে দিলেও যারা আন্দোলনে অংশ নিয়ে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তারা ফাইল সই করছে না। যেসব প্রকল্প জরুরি ভিত্তিতে বাস্তবায়ন প্রয়োজন সেসব নিয়েও কোনো সাড়া না মেলায় অভিযোগ করেন তিনি। বলেন, চট্টগ্রামের আবর্জনা ফেলার জন্য নতুন ডাম্পিং ইয়ার্ডের জায়গা কেনার প্রকল্প 3 মাস মন্ত্রণালয়ে আটকে আছে। যে ফাইলগুলো মিনিস্ট্রিতে গিয়েছে, বিভিন্ন মিনিস্ট্রিতে আমলারা কিন্তু সাইন করে দিয়েছে, কিন্তু যে জায়গায় যারা আন্দোলনে ছিল, যাদের দায়িত্বটা বেশি, সেই জায়গায় গিয়ে
তারা সেখানে ফেল করছে, এটা আমাদের দুঃখ। ফাইলগুলো প্রধান উপদেষ্টার কাছেও গিয়েছে, যেহেতু আমি সরাসরি সেখানে গিয়েছি, এবং ইউকের যে প্রজেক্টটা সরাসরি প্রধান উপদেষ্টার দপ্তরে দেওয়া হয়েছে, এবং সেটা অলরেডি ওনাদের এখান থেকে কাউকে না কাউকে মনিটরিং করার দায়িত্ব দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রেপ্তারে আরামিট গ্রুপের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আদালতে 1000 কোটি টাকা পাচারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম খলিলের আদালতে তিনি এই জবানবন্দি দেন। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগী আব্দুল আজিজ, উৎফুল পাল ও সৈয়দ কামরুজ্জামানের মাধ্যমে টাকা পাচারের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন জাহাঙ্গীর আলম। সম্প্রতি আরামিট পিএলসির 11টি চেকে 1,76 লাখ টাকা মালিকের অনুপস্থিতিতে অনুমতি সারা উত্তোলন করেছিলেন জাহাঙ্গীর আলম। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় গত বুধবার দুপুরে নগরের কালুরঘাট ভারী শিল্প নগরের আরামিট গ্রুপের অফিস থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। $189 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ ও নূরজাহান গ্রুপের পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়ম ভেঙে ঋণ নেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। দুদক সূত্রে জানা যায়, মেসার্স মিজান ট্রেডার্সের নামে ছোলা ও গম আমদানির জন্য ঋণ মঞ্জুর করে হলেও প্রকৃত সুবিধাভোগী ছিল নূরজাহান গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠান আজমির ভেজিটেবল ওয়েল লিমিটেড। বেতনভোগী কর্মকর্তা মিজানুর রহমানকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঋণ অনুমোদন ও উত্তোলন করা হয়। নূরজাহান গ্রুপের একটি বেনামী প্রতিষ্ঠানের নামে শাখার হিসাবে খোলা থেকে শুরু করে হিসাব পরিচালনার জন্য নূরজাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জাসমির ভেজিটেবল অয়েলের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদের হিসাব পরিচালনার জন্য দেওয়া হয়। পরে পরিকল্পিতভাবে ব্যাংকের 51 কোটি টাকা জড়িতদের যোগসাগজে উত্তোলন করে আত্মসাৎ করা হয়। অবৈধভাবে অগ্রণী ব্যাংক লিমিটেড আসাদগঞ্জ শাখা চট্টগ্রাম হতে বিতরণকৃত ট্রাস্ট রিসিট ঋণের বিপরীতে 51 কোটি টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব সৈয়দ আব্দুল হামিদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অগ্রণী ব্যাংক লিমিটেড, মোট 11 জনের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কারাগারকে আর শুধু শাস্তি প্রদানের জায়গা নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি জানান, কারা অধিদপ্তরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ। নতুন আইনের আওতায় কারা ব্যবস্থাপনায় আনা হচ্ছে আধুনিক সংস্কার। ইতিমধ্যে চালু করা হয়েছে 2টি কেন্দ্রীয় কারাগার ও 4টি জেলা কারাগার। ঢাকাকে ভাগ করা হয়েছে 2টি জোনে। নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে ফাইবার অপটিক সংযোগ, এআই ভিত্তিক সিসিটিভি সহ হটলাইন সুবিধা। শুধু তাই নয়, বন্দীদের জন্য ক্রিয়া ও সাংস্কৃতিক কার্যক্রম, উন্নত খাবার, স্বাস্থ্যসেবার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সারের দাম বাড়ানো নিয়ে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যতদিন তিনি দায়িত্বে থাকবেন ততদিন বাড়ানো হবে না। বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এছাড়া সারের কোনো সংকটও নেই বলে জানান উপদেষ্টা। আগামী অক্টোবরের আগে যারা দেশে প্রায় 100 বেশি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার কাজ দ্রুত সম্পূর্ণ হবে বলেও জানান তিনি। দেশে সারের কোনো ঘাটতি নেই, আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয় সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে। পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোনো অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না।
পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে সীমিত পরিসরে পর্যটক যেতে পারবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কথা বলেন তিনি। প্রতিদিন 2000 পর্যটককে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি দেওয়া হবে। নভেম্বর ও ডিসেম্বরে শুধু দিনে অবস্থান করতে পারবেন পর্যটকরা। পরবর্তীতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতেও দ্বীপটিকে অবস্থান করা যাবে। পরিবেশ সুরক্ষার নীতিমালা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পর্যটকরা আচরণবিধিতে অভ্যস্ত হলে ভবিষ্যতে আরও বেশি পর্যটক যেতে পারবেন। আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, either being motivated or being biased, please do your analysis right. পহেলা নভেম্বর থেকে আশা করছি খুলব, সীমিত যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি। এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে। আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারবো, যেটা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। এবছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব। ঢাকার কলেজগুলোর স্বতন্ত্রতা, ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রেখে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবি জানান। তারা বলেন, 7 কলেজকে অন্তর্ভুক্ত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হলে তাদের বিদ্যমান শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের স্তরের শিক্ষা কার্যক্রম সাংঘর্ষিক। শিক্ষার্থীরা জানান, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে বিদ্যমান একাডেমিক কাঠামো সংকুচিত করে এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যাহত হলে তা তারা মেনে নেবেন না। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 কোনো না কোনো ফুসফুসের রোগে ভুগছেন। তাই হাঁপানি, সিওপিডি, নিউমোনিয়া থেকে শুরু করে ফুসফুস ক্যান্সারের মতো জটিলতা বাড়ছে। বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভার কেয়ার হসপিটাল ঢাকার আয়োজিত বৈজ্ঞানিক কর্মশালায় জানানো হয়, দেশে 1,10,00,000 মানুষ অ্যাজমায় আক্রান্ত। 40 জনগোষ্ঠীর 21% ভুগছেন সিওপিডিতে, যাদের মধ্যে 62% ধূমপায়ী। সুস্থ ফুসফুস সুস্থ জীবন প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এভার কেয়ার হসপিটালস বাংলাদেশের সিইও ডাক্তার রত্নদীপ চস্কার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এম আবদুল্লাহ আল মামুন। বক্তারা বলেন, শিশু ও বয়স্কদের মধ্যে হাঁপানি, সিওপিডি ও নিউমোনিয়া বেড়ে যাচ্ছে, যা প্রতিরোধ, সচেতনতা ও আগাম পদক্ষেপ জরুরি। নির্মাণ অবকাঠামো, আসবাব সামগ্রী ও কাঠ শিল্প নিয়ে রাজধানীর বসুন্ধরায় শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার বলেন, নির্মাণ শিল্প একটি ক্রমবর্ধমান খাত। এই শিল্পে খরচ সাশ্রয়, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব সমাধান নিশ্চিত করতে হবে। এজন্য নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। প্রদর্শনীতে 100-এর নিচে দেশি বিদেশি অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে তারা বিভিন্ন নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য প্রদর্শনী প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অভিবাসন বিরোধী অভিযানে 1.5 শতাধিক বাংলাদেশি সহ 662 বিদেশি আটক করেছে মালয়েশিয়ান সরকার। বুধবার দেশটির পোর্ট ক্লাংয়ের পুলাও ইন্দা এলাকায় যৌথ অভিযান চালায় মালয় পুলিশ ও অভিবাসন বিভাগ। সে সময় বাংলাদেশি সহ মোট 662 বিদেশিকে আটক করা হয়। অভিযানে যাচাই করা হয় 1132 বিদেশির নথিপত্র। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক 150 ছাড়াও রয়েছে মিয়ানমারের 36, পাকিস্তানের 35, নেপালের 24, ভারতের 10 এবং ইন্দোনেশিয়ার 9 জন নাগরিক। সে সময় ভিসা আছে এমন বিদেশিদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের প্রাথমিক তদন্ত শেষে সেমানিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলো সার্কোজিকে
5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। প্যারিসের ফৌজদারি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করে। তার বিরুদ্ধে অভিযোগ 2007 সালের নির্বাচনী প্রচারে ব্যয় করার জন্য প্রয়াত লিবিয়ান নেতা গাদ্দাফির কাছ থেকে তিনি কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিলেন। আদালত জানিয়েছে নির্বাচনী প্রচারের জন্য আর্থিক সহায়তা পাওয়ার আশায় কারশাজি তার সহযোগীদের লিবিয়ান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দিয়েছিলেন। তবে সরাসরি অর্থ নিয়েছিলেন এমন প্রমাণ পাওয়া যায়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সারকোজি। দাবি করেছেন তার বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় স্বর্ণের খনিতে 2 দিন আটকে থাকার পর 23 জন শ্রমিকের উদ্ধার করা হয়েছে। গেল মঙ্গলবার খনির মূল প্রবেশ পথে প্রায় 15 মিটার অংশ ধসে পড়ে। এরপরে খনির ভেতরে আটকা পড়েন শ্রমিকরা। প্রথম দিনই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রয়োজনীয় খাবার ও পানির ব্যবস্থা করা হয়। এছাড়া পাইপের সাহায্যে খনির ভেতরে বায়ু প্রবাহ স্বাভাবিক রাখা হয়। এ সময় আটকে পড়া শ্রমিকদের পরিবারের সদস্যদের খনির বাইরে স্বজনদের অপেক্ষায় জড়ো হন। স্থানীয় জরুরি উদ্ধার কর্মীদের সহায়তায় কানাডিয়ান বহুজাতিক মাইনিং দল উদ্ধার অভিযানে অংশ নেয়। সব শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় শেষে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলের দুপুরের খাবারে বিষক্রিয়ার অসুস্থ হয়ে পড়েছে 1000-এর বেশি শিক্ষার্থী। এরপরে জাভা অঞ্চলের স্বাস্থ্য খাতে জারি করা হয় জরুরি অবস্থা। জাভার অন্তত 4টি অঞ্চলে শিশু খাদ্যে বিষক্রিয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। সোমবার পশ্চিম বান্দুঙ্গে একটি স্কুলে দুপুরের খাবারের পর 4 শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপরে আরও 2টি অঞ্চলে 5 শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বর্তমান সরকারের $1 বিলিয়ন বিনামূল্যে খাদ্য কর্মসূচির জন্য এটি আরেকটি বড় ধাক্কা। শ্রীলঙ্কার কুরুনিগালায় কেবল কার দুর্ঘটনায় 3 বিদেশি সহ 7 বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার কেবল কারে তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে 13 জন বৌদ্ধ ভিক্ষু ধর্মীয় অনুষ্ঠান শেষ করে কেবল কারে করে তাদের আবাসস্থলে ফিরছিলেন। তাদের মধ্যে আহত 6 ভিক্ষুকে হাসপাতালে ভর্তি করা হয়। আর যে 7 ভিক্ষু মারা গেছেন তাদের মধ্যে 3 জন রাশিয়া, ভারত এবং রোমানিয়ার বাসিন্দা। পনেরোটি ক্লাবের কাউন্সিলরশিপের আপত্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে কাউন্সিলরশিপ পাওয়া তামিম ইকবাল। মিরপুরের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নিজেদের স্বার্থ উদ্ধারে যারা এমন কাজ করছেন তাদের এখনই সরে আসা উচিত। 15টা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনকে প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে। ওই টাকা দিয়ে কিন্তু তাদের একটা বছরের 70 to 80% আয়। আর তাদের প্লেয়ারদের কথা খালি এখানে আসছে না, প্লেয়ারদের সাথে তাদের পরিবারও জড়িত। তো আপনারা যে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য যে আপনারা এ পর্যায়ে নিয়ে আসতেছেন। আমি আবারও বলি, সঠিকভাবে ইলেকশন করি, হেরে যাই, কে প্রেসিডেন্ট হোক না হোক আমার কোনো কিচ্ছু যায় আসে না, বাট এই নোংরামি করিয়েন না জাস্ট ইগো বা জিতার জন্য। শুক্রবার থেকে MCL T20 টুর্নামেন্ট শুরু হচ্ছে আবারও। এর আগে বৈরী আবহাওয়ার কারণে আসরটি স্থগিত হয়। এদিকে মূল টুর্নামেন্ট শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মূল গ্রাউন্ডে সব দলের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। পরবর্তীতে চলে ফটো সেশন। উপস্থিত ছিলেন আসরটিতে অংশ নেয়া 8 দলের অধিনায়কও। ট্রফি উন্মোচন শেষে মূল মাঠে রংপুর এবং ঢাকা ডিভিশন অনুশীলন করে। অন্যদিকে আউটার ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম দল অনুশীলনে ব্যস্ত সময় পার করে। এর আগে সকালে অপর দলগুলো অনুশীলন সেরে নেয়। নীলফামারীর সৈয়দপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্দার্ন হাফ ম্যারাথন। শুক্রবার ভোর 5:30টায় শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে কিট এক্সপো। এতে ম্যারাথনে অংশ নেয়া রানারদের ভেন্যুর অংশ
সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিযোগীদের মাঝে বিভিন্ন কিট উপহার দেওয়া হয়। হাফ ম্যারাথনে অংশ নেবেন 975 জন দৌড়বিদ, এর মধ্যে 6 জন বিদেশি। রানাররা সৈয়দপুরের রাবেয়া মোড় থেকে শুরু করে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৈপুলকি পর্যন্ত গিয়ে ফিরে আসবেন। উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই ম্যারাথন প্রতিযোগিতায় আয়োজন করছে সৈয়দপুর রানার্স নামের একটি সংগঠন। রবিচন্দ্রন অশ্বিন বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছেন। প্রথম ভারতীয় হিসেবে আসরে টুর্নামেন্টটি খেলবেন তিনি। যদিও ভারতীয় নারী ক্রিকেটাররা এর আগে থেকেই বিগ ব্যাশে অংশ নিচ্ছেন, তবে ভারতীয় ক্রিকেটের নিয়ম অনুসারে কোনো পুরুষ ক্রিকেটার বিদেশি লিগে খেলতে পারেননি। সদ্য আইপিএল থেকে অবসর নিয়েছেন অশ্বিন। সব ফরম্যাট থেকে অবসর নেয় এখন থেকে আর কোনো বিদেশি লিগে খেলতে কোনো বাধা নেই তার। এরই মাঝে সর্বোচ্চ ভিত্তিমূল্যে আগামী আইএল টি20 নিলামে নাম তুলেছেন অশ্বিন। যদি তিনি দল পান তাহলে বিগ ব্যাশের প্রথম 3 সপ্তাহ খেলতে পারবেন না। সাফন উর্দু 17 চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ করছি এখন 4 দিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।